দেখুন, আগে গণতন্ত্র ছিল রাজ্যে, বর্তমানে গণতন্ত্র বলতে কিছুই নেই। রাজ্য রাজনীতিতে ইতিহাসে প্রথম কোনো একটা নির্বাচন মানুষ ঠিকভাবে ভোট দিতে পারেনি, ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। কৃষকদের জন্য আমরা তো সরাসরি কিছু করতে পারবো না। কি প্রকল্প গ্রহণ করেছে আপনারা বলুন না। যে প্রকল্পগুলো চালু করেছে কারা পাচ্ছে আর কতজন পাচ্ছে? আগে রেগার কাজ মানুষ কতদিন পেত, এখন রেগার কাজ কতদিন পায়? রাজ্যের মানুষের হাতে যদি টাকা না আসে কোনোদিন রাজ্য ডেভেলপ হবে না। তো আপনি ওই ভিশন ডকুমেন্টস দিয়েছিল যে কটা বাস্তবায়িত হয়েছে। রাজ্যে কতগুলা বৃদ্ধ ভাতা বাদ দিয়েছে, বিভিন্ন ভাতা, সামাজিক ভাতা। আমরা বামফ্রন্ট আমলে যতগুলো ভাতা চালু করেছিলাম তাদের অনেক ভাতা তারা কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়ে ওদের টাকাটাই আরেকজনকে দিচ্ছে, দিয়ে বলছে 2000 টাকা করে দিচ্ছে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা আজকে বিশেষত এই মুহূর্তে আমাদের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজ্য রাজনীতির বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনায় থাকার চেষ্টা করব। বর্তমানে রাজ্য রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সামনে রয়েছে লোকসভা নির্বাচন, তাকে নিয়ে প্রত্যেকটি দলেরই নানানভাবে গুছিয়ে নেওয়াকে আমরা দেখতে পাচ্ছি। নিজের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে একেবারে গুছিয়ে ময়দানে নামছে প্রত্যেকটি দল। এবং সেদিকে যদি আমরা দেখি, রাজ্যের শাসক দল বা রাজ্যের বিরোধী দলগুলি কোনো দিক থেকেই পিছিয়ে নেই, প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিধায়করা রয়েছেন তারা কতটুকু প্রস্তুতি নিয়ে রয়েছেন তাদের এলাকায়, সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা আমাদের বিশেষ আলোচনায় থাকব। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি 3 বামুটিয়া বিধানসভা কেন্দ্রের যিনি বামফ্রন্ট দল থেকে জয়ী বিধায়ক রয়েছেন নয়ন সরকার স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। আপনাদেরকে স্বাগত এবং সবাইকে নমস্কার। এবং আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীকে ক্রিসমাস ডের আগাম শুভেচ্ছা এবং নিউ ইয়ারের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই আমরা জানি যে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত পেরিয়ে আপনি চোখে চোখ রাঙিয়ে আপনাদের যে 3 বামুটিয়া বিধানসভা কেন্দ্র থেকে আপনি বামফ্রন্ট দলের হয়ে জয়ী হয়ে আপনি সেখানে বিধায়ক। জানতে চাইবো যে আগের পরিস্থিতি বা রাজ্যের পূর্বের পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? পূর্বের পরিস্থিতি বলতে আপনাদের যদি এখন বলি, আমরা এখন চলছে বিজেপি সরকার, ঠিক আছে, বিজেপি পরিচালিত সরকার। এবং আগের যদি বলি যে বামফ্রন্ট সরকার, যদি ওইটার সাথে যদি তুলনা করি, দেখুন, আগে গণতন্ত্র ছিল রাজ্যে, বর্তমানে গণতন্ত্র বলতে কিছুই নেই। আমি যেহেতু আপনি লোকসভা নির্বাচনের কথাটা প্রথমেই সাবজেক্টে তুলেছেন, তো আমি নির্বাচন প্রসঙ্গে আমি ত্রিপুরা রাজ্যের গতবার যে লোকসভা নির্বাচন হয়েছিল এবং পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, একদম রাজ্য রাজনীতিতে ইতিহাসে প্রথম যে এরকম কোনো একটা নির্বাচন মানুষ ঠিকভাবে ভোট দিতে পারেনি, ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। তারপর লোকসভা ইলেকশনে রিপুল হয়েছে অনেকগুলো সেন্টারে। আমি যে ভোট কেন্দ্রে ভোট দেই ওই ভোট কেন্দ্রে পর্যন্ত আপনার রিপুল দিতে বাধ্য হয়েছে। ওয়েব ক্যামেরাতে নিশ্চয়ই ধরা পড়েছে। আর সেই ধরা পড়াতে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে পুনরায় ভোট হোক। তার পরবর্তীতে দেখা গেল যে পঞ্চায়েত নির্বাচনে তো বামফ্রন্ট বা বিরোধী দলদের নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য সুযোগ দেয়নি। লাঠি সাটা যা আছে অস্ত্র নিয়ে তারা ব্লকের সামনে, বিভিন্ন দপ্তরের সামনে তারা দাঁড়িয়ে আছে যাতে মানুষ নমিনেশন না দিতে পারে। সেই রকম পরিস্থিতি আমরা রাজ্যে দেখেছি। কিন্তু আগে যা বামফ্রন্ট আমলে যা ছিল, কোনোদিন আপনারা বলতে পারবেন না যে মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি। আমার বাড়িটাই বলছি, আমার বাড়ি যেখানে, সেখানে আমার বাবা ওই সময় বামফ্রন্ট দলের বিধায়ক ছিল। ওইখানের যে পঞ্চায়েত ছিল ষাটডুবিয়া পঞ্চায়েত, সেই ষাটডুবিয়া পঞ্চায়েতের যারা এখন বিজেপি করছে তারা একসময় কংগ্রেস করতো, তারা ওই সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ওইখানে মেম্বারও জিতেছে, একসময় প্রধানও জিতেছে। তো কীরকম অবাধ গণতন্ত্র ছিল সেটা আপনি এখন আর তখন আপনি তুলনা করতে পারবেন। ওই সময় মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিতে পেরেছিল, তারা দাঁড়াতে পেরেছে, তারপর জয়ীও হয়েছে। এই আমার বাবা এমএলএ ছিল, সেই পঞ্চায়েতই মানুষ সেই রকম গণতন্ত্র পেয়েছে। আর বাকি বিধানসভা এলাকার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মানুষ ভোট দিতে পেরেছে, সেই রকম অভিযোগ ছিল না। বর্তমানে সেই বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ। আমরা জানতে পারি বা আমরা যদি দেখি সেখানে আপনার বিভিন্ন সাইড ঘেটে দেখলে আপনি কৃষক পরিবারে বড় হয়েছেন। এবং যদি বলি আপনি বর্তমানে যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছেন সেখানেও বেশ কিছু কৃষি পরিবার রয়েছে। তো তাদের জন্য আপনি সেই এলাকায় কি কি করেছেন আজ পর্যন্ত?
না, কৃষকদের জন্য আমরা তো সরাসরি কিছু করতে পারবো না। কৃষকদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারবো। দেখুন, কিছুদিন আগে ফসল নষ্ট হয়েছে, বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি হয়েছে। দুদিন কালী পূজার কিছুদিন পরে হয়েছে, আর কি সম্ভবত ডিসেম্বর 7 তারিখ একটা ভালো বৃষ্টি হয়েছে। অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তো দেখলাম না রাজ্য সরকারের উদ্যোগে কোনো একটা জায়গাতে কোনো একটা কৃষককে কোনো অনুদান দিয়েছে, কৃষকের ফসল নষ্ট হয়েছে তার জন্য কোনো সুযোগ সুবিধা দিয়েছে, সেরকম আমরা দেখতে পাই না। কিন্তু আমরা আমাদের বামফ্রন্টের বিভিন্ন সংগঠন, বিশেষ করে কৃষক সভা সংগঠন থেকে সঙ্গে সঙ্গে পরের দিন রাজ্য সরকারের কৃষি দপ্তরের কাছে তারা ডেপুটেশন দিয়েছে যাতে কৃষকদের সাহায্য করা হয়। সেরকমভাবে আমরা কৃষকদের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু সরকার যেহেতু বিজিবি পরিচালনা করছে, স্বাভাবিক ফান্ডিং করার বিষয়ে সরকারি সাহায্য দেওয়ার ব্যাপারে বিজিবিকেই করতে হবে, বা বিজিবি দলের যে প্রতিষ্ঠিত সরকার সেটাই করতে হবে। আমরা তো বিরোধী দলে আছি, আমরা তো সরাসরি কাউকে কিছু করতে পারবো না। সেটাই হচ্ছে বিষয় আজকে। বিধায়ক হিসাবে সে এলাকায় রয়েছেন, বিধায়ক ফান্ড থেকে বা সেখানে সাহায্য সহযোগিতা যা রয়েছে সেটা আপনি করছেন। হ্যাঁ, বিধায়ক ফান্ড থেকে তো সরাসরি কৃষককে আমরা ফান্ড করতে পারি না, দিতে পারি না। আমরা কৃষকদের জন্য শেড দিতে পারি, নানা জলের সুবিধা দিতে পারি। সেরকমভাবে যারা আমাদের কাছে দাবি করেছে অনেক কৃষক, সেরকমভাবে আমি প্রসেসিং করছি তাদের জলের কীভাবে ব্যবস্থা করা যায়, যাতে ধান খেতে ধান করতে পারে, সবজি করতে পারে, সেরকমভাবে আমার উদ্যোগটা আছে আর কি। যে বিষয়টা আপনি বললেন যে শাসক দলের প্রয়োজন, সেই বিষয়গুলোকে দেখা কিছুদিন আগে বৃষ্টির সম্মুখীন হয়েছিল কৃষক পরিবার, আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে দেখেছি। আপনার কি মনে হয় যে রাজ্যে কোনোভাবে কোনো দিক থেকে গাফিলতি রয়েছে শাসক গাফিলতি তো আজকের দিনে? সম্পূর্ণটাই গাফিলতি। আমরা তো বললামই, দেখতেই পাইনি কোনো জায়গাতে যে কোনো কৃষককে এই যে আপনার এটা হওয়ার পরে, বৃষ্টি হওয়ার পরে অনেক ক্ষতি হয়েছে। সবাই জানে বৃষ্টি হলে, অসময়ে বৃষ্টি হলে ক্ষতি হয় কৃষকের, এটা সবাই জানে, এটা কমন সেন্স। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি রাজ্য সরকারের কোনো ভূমিকা দেখতে পাইনি। তাছাড়াও স্যার আমরা সর্বসময় দেখতে পাই, বেশ কিছুদিন পূর্বেও আমরা দেখেছিলাম যে বামফ্রন্ট দলের পক্ষ থেকে এক বিশেষ রাজভবন অভিযান ছিল, সেটাও আমরা দেখতে পাই। আমরা প্রতিনিয়ত আপনাদের এই কৃষকদের রিলেটেড বিষয় নিয়ে আমরা আন্দোলন করতে দেখি বিশেষত। তো সে কারণে এই প্রশ্নটি ছিল, এবং পরবর্তীতে আমরা জানতে চাইবো যে আপনি মোহনপুর যে 2 নং ভোট কেন্দ্রটি রয়েছে সেখানকার আপনি ভোটার রয়েছেন, এবং ত্রিপুরা রাজ্যের দিকে যদি আমরা তাকিয়ে দেখি যে মোহনপুরকে বিশেষত ত্রিপুরা রাজ্যে করাপশনের দিক থেকে 1 নম্বর বলা হয়, সেখানে মোহনপুরের যে এসডিএম অফিস রয়েছে সেখানে। তো আমরা জানতে চাইবো যে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? করাপশন তো সারা রাজ্যে চলছে, আলাদাভাবে কি বলবো। অ্যাকচুয়ালি আমি বামুটিয়া বিধানসভা এলাকার মধ্যেই ঘোরাফেরাটা বেশি করছি। তো মানুষ বলছে যেরকমভাবে আপনি বলেছেন, সেই রকমভাবে অনেক মিডিয়া হাউস বলছে, সাধারণ পাবলিক বলছে যে দুর্নীতিরটা মানে কি বলবো, দুর্নীতির লিমিট ছাড়িয়ে গেছে। মানুষ কিভাবে কি করবে, একটা কাগজ করতে যায় মানুষ হ্যাস্তন্যস্ত হচ্ছে, তো বাঁকা পথে কাগজপত্র পর্যন্ত করতে হচ্ছে অনেককে, এরকম মানুষ বলে। তা আমার বক্তব্য না, মানুষ বলছে, মানুষের প্রতিক্রিয়া দিচ্ছে। আমরা জনপ্রতিনিধি হিসেবে আমাদেরকে জানাচ্ছে মানুষ, কিন্তু সেই বিষয়ে আমরা দপ্তরের অধিকর্তার কাছে বলি, বা বিভিন্ন সময় এসডিএমকেও বলি, আমরা বিডিওকে বলি, অবগত করি বিভিন্ন বিষয়ে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের কাছে কিছু হয় না। এটাই হচ্ছে মূলত বিষয়। তো দুর্নীতিকে আটকাতে হলে যারা শাসক দল আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে। আমরা বিরোধীরা আছি, আমরা বলতে পারবো, অবগত করতে পারবো, মিডিয়াকে বলতে পারবো, এবং মিডিয়ারা সেই বিষয়টা রাজ্যবাসীর সামনে তুলে ধরতে পারবে। যেভাবে আপনি বলেছেন সেভাবেই যদি সবাই এগিয়ে যায় তাহলে এসব দুর্নীতি থেকে মুক্তি পাওয়া যাবে। স্যার, আমরা জানি যে 3 বামুটিয়াতে আপনি যে সংখ্যক ভোট নিয়ে জয়যুক্ত হয়েছিলেন সেটা আমরা দেখতে পেয়েছি 2023-এর বিধানসভা নির্বাচনে। এবারে অবশ্যই সেখানে প্রশ্ন থাকে, যেহেতু লোকসভা নির্বাচন সামনে রয়েছে, এই এমপি ইলেকশনে 2024-এ আপনারা কেমন পারফরমেন্স হবে, বিশেষত আপনার এলাকায় কেমন পারফরমেন্স হতে পারে বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি পারফরমেন্স তো ভালোই হবে। মানুষ বামুটিয়াতে সবসময় বরাবরই বামফ্রন্টের পক্ষে ভোট দিয়েছে। বামফ্রন্টের যথেষ্ট কর্মী আছে, নেতৃত্ব আছে, তারা সবসময় মানুষের পাশে থাকে সুখে দুঃখে। স্বাভাবিকভাবে বামুটিয়াতে সবসময় বেশিরভাগ সময় বামফ্রন্টের প্রার্থীকে জয়যুক্ত করিয়েছেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে আগামী লোকসভা নির্বাচনেও মানুষ যথাযথ ভূমিকা নেবে, কিন্তু ভোট যারা দেবেন তাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে যদি কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা দুষ্টচক্রীরা বাধা প্রদান করেন, সেক্ষেত্রে অনেকে হয়তো বা ভয়ে পিছু হেঁটে যায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের উদ্যোগ নিতে হবে, এবং যারা ভোটার তাদেরকে উদ্যোগ নিয়ে ভোট দিতে হবে। কারণ আমরা একটা কথাই আছে, নিজের ভোট নিজে দেবো, যাকে খুশি তাকে দেবো। সেম তারা 2023 নির্বাচনে তারা নিজের উদ্যোগ নিয়ে ভোট দিয়েছেন, বামফ্রন্টের পক্ষে ভোট দিয়েছেন বলে আমাকে বিধানসভায় তারা পাঠাতে পেরেছে।
তো স্বাভাবিকভাবে আমি জানি যে আমি একদম বিশ্বাস বামুটিয়ার আরও বেশি সংখ্যক ভোট নিয়ে আপনার লোকসভা নির্বাচনে ভোটদান করবেন তারা বামফ্রন্টের পক্ষে। স্যার, আমরা দেখতে পাই যে রাজ্যের বুকে একটি বড় বিষয় উঠে আসে, সেটি হচ্ছে এই যে জনজাতি বা উপজাতি বা তিপ্রাসা যারা জনগণেরা রয়েছে তাদের একটা ডিমান্ড আমরা দেখতে পাই যে গ্রেটার তিপ্রাল্যান্ড, এবং তাকে নিয়ে তিপ্রামথা একটি দল রয়েছে রাজ্যের বুকে, যে দলটি নাকি বিশেষভাবে এগিয়ে যেতে আমরা দেখছি বিভিন্ন আন্দোলন আমরা দেখতে পাই প্রতিনিয়ত। আমরা জানতে চাইবো যে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখলে এখন বর্তমানে আমরা দেখতে পাই একটি বিষয় উঠে আসছে, সেটি হচ্ছে যে তিপ্রামথা দল এবং বিজেপি অ্যালায়েন্স হতে চলেছে। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, তিপ্রামথা একটা দল, তাদের বিধায়ক আছে, বিজেপি একটা দল, কখন কার সাথে কে অ্যালায়েন্স হবে তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের দলের ব্যাপার। বিরোধী দলগুলোর জন্য কোনোভাবে ডিসঅ্যাডভান্টেজ হতে পারে? বিরোধী দলের জন্য এই ডিসঅ্যাডভান্টেজ দেখুন, নির্বাচনগুলা আমরা লক্ষ্য করি কখন কে কার সাথে নেই। আমরা বিগত লোকসভা নির্বাচন অনেকগুলো নির্বাচন আমরা দেখেছি, একই দল একবার বিজেপিকে সমর্থন করেছে, আবার সেই দল আবার কংগ্রেসকে সমর্থন করেছে। কখন দল তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তারা কখন কাকে। আর বিরোধীরা ভোট অনেক সময় ভাগাভাগিতে অন্য দলের লাভ হয়ে যায়, যেটা আপনারা 23-এর নির্বাচনে দেখতে পেয়েছেন। তো আশা করি সেরকম কোনো প্রভাব পড়বে না। মানুষ নিজের ভোট যদি বিরোধীকে দিতে চায় তারা বিরোধীকেই দেবে, সেটা তিপ্রামথা দল হোক আর সিপিআইএমে হোক আর কংগ্রেসে হোক, যাকে সে বিরোধী মনে করবে। এখন যদি তিপ্রামথা যদি শাসক দলে চলে যায়, তাহলে নিশ্চয়ই যে লোকটার মনে যে আমি বিরোধী দলকে ভোট দেবো, তখন হয়তো বা তিপ্রামথাকে ভোট নাও দিতে পারে সে, তখন সে তিপ্রামথার দল দিকে ভোট দেবে, তখন সে বিরোধী দল খুঁজবে। তার মধ্যে যেই দলটা ভালো হবে সেকে ভোট দিয়ে দেবে। এটা ভোটারের টোটালি তাদের ব্যক্তিগত ব্যাপার এবং দলের ব্যক্তিগত ব্যাপার, তারা কোন দিকে যাবে। 2024-এর এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বর্তমানে একটা গরম পরিস্থিতি রয়েছে রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক দলেরই নানান ধরনের প্রস্তুতি রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আপনারাও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন প্রতিনিয়ত। কি মনে করছেন যে সিপিআইএম দলের গ্রহণযোগ্যতা কেমন বলে মনে করছেন এই 2024-এর? দেখুন, গ্রহণযোগ্যতার কথা বললে তো শেষ হবে না। ময়দানে কারা আছে দেখুন না আপনারা। শাসক দলও তো আছে একটা দল, তারপর আমরা বিরোধী হিসেবে আছি, তিপ্রামথা আছে, কংগ্রেস আছে, বিভিন্ন দল আছে রাজ্যে। কয়জন মাঠে ময়দানে কাজ করছে মানুষের জন্য, মানুষের সুখ দুঃখ নিয়ে কথা বলছে কয়জন, রাস্তায় কয়জন হাঁটছে মানুষের দাবি নিয়ে, কৃষকদের দাবি নিয়ে, শ্রমিকদের দাবি নিয়ে। বিভিন্ন সময় যেমন আমাদের বামুটিয়াতে অনেক চা বাগান আছে, চা শ্রমিকও আছে, তাদের যে অনেক সমস্যা, বোনাস নিয়ে কথা বলার কেউ নেই, দুর্গাপূজার সময় বোনাস দিচ্ছে না, আন্দোলন হচ্ছে। সেরকমভাবে নির্বাচনের সন্ত্রাস যখন হয়েছিল তখন তাদেরকে কাছ থেকে বের করে দিয়েছে। ফটিকচুরা চা বাগান, হর্ণনগর চা বাগান, লক্ষ্মীলুঙ্গা চা বাগান, তারপর আপনার অনেক দুর্গাবাড়ির চা বাগান, অনেকগুলো চা বাগানে চা শ্রমিকদের তার ন্যূনতম একটা মজুরিতে কাজ করে তাদেরকে চা বাগান থেকে বের করে দিয়েছে, কিন্তু কারোর উদ্যোগ নেই। আমরা বারবার ওই যে চা নিগমের যিনি অধিকর্তা আছেন তাদেরকে রিকোয়েস্ট করে দরখাস্ত দিয়ে, লেবার কমিশনে দরখাস্ত দিয়ে তাদেরকে বহুত কষ্টে চা বাগানের শ্রমিকের কাজে নিযুক্ত দিতে হয়েছে, অনেক কষ্ট করে। তো স্বাভাবিকভাবে আমরা মানুষের পাশে আছি, মানে যারা আছেন শ্রমিক শ্রেণী থেকে ধরুন যুব শ্রেণীতে ধরুন, চাকরির জন্য দাবি আমরাই করছি যে চাকরি দেওয়া হোক, যুবকদের লোন দেওয়া হোক, অটোর পারমিট দেওয়া হোক, যা হচ্ছে আমরা দাবি জানিয়ে যাচ্ছি। কিন্তু অন্য কোনো দল আপনারা দেখুন কয়টা দাবি করেছে রাজ্য সরকারের কাছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ আমাদের পক্ষে অবশ্যই থাকবে। বিরোধী দলগুলোর মধ্যে আপনারা সে কিছু বিষয়টি বললেন, তো যে বিষয়গুলো আপনি বর্তমানে বললেন যে চা শ্রমিক বা কৃষকদের জন্য কি করছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিভিন্ন প্রকল্পের কথা বলছেন, যা নাকি কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করছেন, এমন কিছু বিষয় তুলে ধরা হচ্ছে। এবং শাসক দলের নেতৃত্বরা এমনটাই দাবি করছেন যে আপনারা অযথা রাস্তায় গিয়ে আন্দোলন করছেন, যেখানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কৃষকদের জন্য বিশেষ কিছু প্রকল্প গ্রহণ করেছেন, তারপরেও আপনারা আন্দোলন করছেন, এমনটা তাদের মতামত রয়েছে। কি প্রকল্প গ্রহণ করেছেন আপনারা বলুন না? যে প্রকল্পগুলো চালু করেছে কারা পাচ্ছে আর কতজন পাচ্ছে? ত্রিপুরা রাজ্যের যে মানুষ, যে পার্সেন্টেজ কৃষক আছে, যে পার্সেন্টেজ শ্রমিক আছে, সে অনুযায়ী কতটা দিচ্ছে, কতজন পাচ্ছে, সেটা দিয়ে তো কিছুই হচ্ছে না। আগে রেগার কাজ মানুষ কতদিন পেত, এখন রেগার কাজ কতদিন পায়? যেটা ছিল সেটা যে হারিয়েছে বললে শেষ হবে না।
আর রেগার কাজ আগে কতদিন হতো, 80 থেকে 90 দিন হতো। এখন এটা সরকারি তথ্য, আমি বিরোধী দলের বিধায়ক হিসেবে বলছি না, আমি তথ্য আমার কাছে আনিনি এখনো, আপনি গুগলে সার্চ করে পাবেন বা আরটিআই দিলেও পাবেন। এখন রেগার কাজ কতদিন হচ্ছে, আগে মানুষ কত টাকা দিয়ে রেশন সামগ্রী কিন্তু এখন কত টাকা দিয়ে কিনতে হচ্ছে, চিনির দাম, কেরোসিনের দাম। আপনি ফিল্ড ভিজিট করুন, ফিল্ড ভিজিট করে দেখুন রেগার মাধ্যমে মানুষ কত টাকা পাচ্ছে। আগে পূজার সময় মানুষ ভালো একটা অ্যামাউন্ট পেতো, পূজা শপিং করতে পারতো। গ্রামীণ মানুষরা যারা রেগার উপরে নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করছে, তারা পূজার সময় একটা চৈত্র সংক্রান্তি, সংক্রান্তি বিভিন্ন আনুষ্ঠানিক থাকে তো রাজ্যে, সেই সময় মানুষ অনেক টাকা পেত শপিং করতে। এখন পূজার সময় যারা কাপড় বিক্রেতা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, শুনতে পারবেন যে তাদেরও ব্যবসা হচ্ছে না, কারণ কি শ্রমিকরা টাকা পাচ্ছে না। রাজ্যের মানুষের হাতে যদি টাকা না আসে কোনোদিন রাজ্যে ডেভেলপ হবে না। স্যার, বৃদ্ধ ভাতার দিক থেকেও শাসক দল দাবি করে থাকে তারা বৃদ্ধ ভাতাও বৃদ্ধি করেছেন, এমন বহু কিছু তারা করেছেন যেটা বলে থাকেন জনগণের কাছে, সেটা কি তবে আপনার মনে হয় যে ভুল থাকে, ভুল প্রতিশ্রুতি? না না না, দেখুন ভুল প্রতিশ্রুতি তো আপনি ওই ভীষণ ডকুমেন্টস দিয়েছিল, এই আপনার তারা অনেকগুলো দিয়েছে, আপনারাই পরে দেখুন যে কটা বাস্তবায়িত হয়েছে। তারা কি বলছে আমরা কি বলছে সেটা বাদ দিন, আপনারা যে অনুমান করে দেখুন রাজ্যে কি মানুষ কি পেয়েছে। তো বৃদ্ধ ভাতার কথা যে বলছেন, রাজ্যে কতগুলা বৃদ্ধ ভাতা বাদ দিয়েছে, বিভিন্ন ভাতা, সামাজিক ভাতা, আমরা বামফ্রন্ট আমলে যতগুলো ভাতা চালু করেছিলাম তাদের অনেক ভাতা তারা কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়ে ওদের টাকাটাই আরেকজনকে দিচ্ছে, দিয়ে বলছে 2000 টাকা করে দিচ্ছে। কতগুলো ভাতা, তাহলে আমি যদি বলি যে অতগুলো ভাতা বাদ দিলেন কেন, আপনারা জবাব দিবে কি এই করেছে সেই করেছে, সেভাবে তো বললে হবে না, বাস্তবটাকে স্বীকার করতে হবে। অবশ্যই আমাদের দেশীয় রাজনীতির দিকে এবারে আমরা নজর রাখবো, এবং সেখানে যদি আমরা দেখি ইতিমধ্যেই 2024 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে একটি ইন্ডিয়া জোট উঠে এসেছে, এবং সেই জোটকে নিয়ে নানান চর্চা আমরা দেখতে পাচ্ছি। এই ইন্ডিয়া জোটকে বা এই মহাজোটকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ইন্ডিয়া জোট তারা বিভিন্ন রাজনৈতিক দল ভারতবর্ষের, তারা একটা নাম দিয়েছে ইন্ডিয়া। তো বিরোধী যতগুলা দল আছে সবগুলো একত্রিত হয়েছে। কথা হচ্ছে গিয়ে দেখুন, আমাদের 23 নির্বাচন 60%-এর উপরে আমরা বিরোধীরা ভোট পেয়েছি, আর 40%-এর নিচে ভোট পেয়ে তারা সরকার পরিচালনা করছে বিজেপি সরকার। তো ভোটের যদি নিরিখে হিসাব করি তো আমরা বিরোধীরা ভোট বেশি, বিরোধী বেঞ্চে যারা আছে আমরা বিধায়করা। আর সেম আমরা সেরকম ভুল যাতে না হয় লোকসভাতে, সেই কারণে আমাদের ভোটগুলো যাতে একটা বাক্সেই পড়ে, একটা জায়গাতেই পড়ে, তাহলে বিরোধীদের ভোট যদি একত্রিত হয় নিশ্চয়ই যে বিজেপি দল আছে, বিজেপি দলের যে প্রার্থী আছে উনি হারবেন, বিরোধী দলের প্রার্থীরা জয়ী হবেন, ভোটটা যদি একত্রিত হয়, সেই লক্ষ্যেই আমাদের যে জোটটা এগোচ্ছে। স্যার, আমরা দেখতে পেয়েছি 10,323 যে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা রয়েছে সেই বিষয়টাই বলবো, কেননা আমরা বলতে শুনি বা বিভিন্ন মহল দাবি করে থাকে যে বামফ্রন্টের কিছু ভুলের কারণে বা কিছু নিয়োগ নীতির ভুলের কারণে সেখানে আজকে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের যে পরিণতি রয়েছে তাকে নিয়ে আমরা নানান আন্দোলন দেখেছি, বিভিন্ন মতামত দেখেছি, এবং তাদেরকে নিয়ে বিভিন্ন বেঞ্চ তৈরি করতে দেখেছি, তাদের প্রতিনিধি দলও আমরা দেখতে পেয়েছি, এবং শাসক দল থেকেও আমরা বিভিন্ন কমিটি একের পর এক গঠন করতে দেখছি। আপনার কি মনে হয় যে এই যে 10,323 সংখ্যাটা আজকে বর্তমানে হয়তোবা সেই সংখ্যায় নেই, কিন্তু তারপরেও তাদের সলিউশন কি হতে পারত? দেখুন, তাদের সলিউশনের জন্য তো বামফ্রন্ট সরকার যখন ছিল তখন তারা শেষ সময় একটা বিকল্প একটা রাস্তাও বের করেছিল, যদি চাকরিটা তার সম্পূর্ণ চলে যায়, সুপ্রিম কোর্টে যদি হেরে যায়, হয়তোবা এটা আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, তো বিকল্প একটা রাস্তা করেছিল যে অশিক্ষক পদে কিছু নিয়োগ করে নেবে, সেই রকমভাবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করেছিল। কিন্তু সেটাও যাতে নিয়োগ না হয় তার জন্য কেস টিস করে সেটা বাতিল হয়ে যায়। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে ওই যে 13,000 যে পোস্ট অশিক্ষক পদ, সেই পদটা বৈধ ছিল, নেওয়া যেতে পারে রাজ্য সরকার। তখন কিন্তু বিজেপি সরকার আসার পর সেই যে বিকল্প যে রাস্তাটা সেটাকে বন্ধ করে দিল, এবলিস্ট করে দিচ্ছে এই পদগুলা, কিন্তু সেইগুলাতে নেওয়া যেতে পারত। ঠিক আছে, যা হয়েছে তো হয়েছে, কিন্তু তাদের তো একটা জীবন জীবিকা আছে, তাদের উপর নির্ভর করে বাচ্চারা আছে, স্ত্রী আছে, ফ্যামিলি আছে, মা বাবা আছে, তারা এখন অনেকে মানে মৃত্যুবরণ করছে চিকিৎসার অভাবে, টাকার অভাবে, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে সিম্পিতির নজরে দেখলে তো ওই আমাদের বামফ্রন্ট সরকার করেছিল সেটা, কিন্তু
18 নির্বাচনে তারা ভীষণ ডকুমেন্টসে প্রতিশ্রুতি দিয়েছিল, দেখবেন তাদের যে ভীষণ ডকুমেন্টসের যে একটা পেপার বেরিয়েছিল, সেটার মধ্যে লেখা আছে কিন্তু 10,323-এর জন্য তারা কিছু একটা করবেন, প্রতিশ্রুতি দিয়েছিল। তো কিন্তু সেই মোতাবেক তো তারা করেনি। তাদের 10,323-এর একটা অংশ 2018 নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছে, বিজেপিকে ভোট দিয়েছে, সেই কারণেও বিজেপি আসার ক্ষেত্রে তাদেরও ভূমিকা ছিল না যে তা না, একটা অংশ, আমি বলছি না পুরোপুরি অংশ। হয়তোবা ভেবেছে যে সেন্ট্রালে তারা সরকার, রাজ্যেও তাদের সরকার, হয়তোবা দুটো সরকার মিলে 10,323-কে কিছু একটা গতি করবে, কিন্তু বাস্তবে দেখলো উল্টা। এটাই হচ্ছে তাদের এখন বর্তমান সিচুয়েশন। তো আমি চাইবো, আমি দাবি রাখবো অবশ্যই সরকারকে সে বিষয়ে নজর দেওয়া দরকার, যাতে তাদের ফ্যামিলিগুলো বাঁচে, তাদেরও জীবন আছে, তারা যাতে আগামী দিন ভালোভাবে বাঁচতে পারে, সেটাই আমি বলবো। স্যার, এই বিষয়ে একটা জিনিস বলবো, আমরা শাসক পক্ষ থেকে বলতে শুনেছি বহুবার যে তাদের জন্য এককালীন ছাড় দেওয়া হয়েছে কিছু চাকরির ক্ষেত্রে। সেখানে যদি আমরা বলি গ্রুপ সি, গ্রুপ ডির যে চাকরি, জেআরবিটি, সেই সময় তাদের ছাড় দেওয়া হয়েছে, এমনটা শাসক দল থেকে বলা হয়েছিল। তবে সেই ছাড় বা সেই যে ব্যবস্থাপনা করে দেওয়া, সেটাকে আপনি কিভাবে দেখেন? ছাড় দিয়েছে ঠিক আছে, কিন্তু ছাড় দিয়ে তো সবাই সেরকম ভাবে, দেখুন সবসময় সব পরীক্ষায় সবাই বসে যে উত্তীর্ণ হতে পারবে সেরকম না। কিন্তু এখন যিনি চাকরি করছেন, ধরুন যার 50 বছর হয়ে গেছে, চাকরি করছে, যে পোস্টে, যে কোনো দপ্তরে যে কোনো পোস্টে চাকরি করছে, ধরুন ধরে নিয়ে আপনি 200 জন চাকরি করছে বা 500 জন চাকরি করছে, আপনি 500 জনের এক্সাম নিন, সেই বিষয়ে টিকে থাকার মতো দেখবেন অনেকেই ফেল করে নেবে। সবাই পাস করবে এরকম না, পাস ফেল যেহেতু সিস্টেম আছে, ফেল করবে, তার মানে কি সে সেটার জন্য এলিজিবল না? আমি কি মেনে নেব যে সে সেটার জন্য এলিজিবল না? অনেক সময় এলিজিবল না হলেও আমরা দেখিনি যে না, সে কাজ চালিয়ে যাচ্ছে, কাজ করতে পারবে। তো এক্সাম জিআরবিটিতে নতুন ক্যান্ডিডেটের সাথে কম্পিটিশন মার্কেটে যে এগিয়ে যেতে পারবে কতটুকু, সবাই যে পারবে এরকমও না। কিন্তু এখন মানুষ ডিজিটালের যুগ চলছে, মানুষ এগুচ্ছে সামনের দিকে, হয়তো বা সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়বে, জিআরবিটিতে হচ্ছে না তো সেটা। সেটাই স্যার, আপনাদের এলাকায় বা আপনার যে 3 বামুটিয়া বিধানসভা কেন্দ্রটি রয়েছে, সেখানে নিশ্চয়ই আপনি এলাকার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন। একটা বিষয় জানতে চাইবো যে বিভিন্ন এলাকার বিধায়কদের একটা অভিযোগ থাকে, নির্বাচনের প্রাক মুহূর্তেই হোক না কেন, সেখানে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করতে গেলে নানান ধরনের সমস্যার সম্মুখীন তাদের হতে হয়। আপনার এমন কিছু হয়েছে কিনা একটু জানতে চাই। কর্মসূচি বলতে রাজনৈতিক কর্মসূচি? রাজনৈতিক কর্মসূচি বলতে দেখুন, সরাসরি কোনো প্রোগ্রামে কোনো হয়েছে এরকম না, তবে এলাকাতেও মানে মানুষকে চাপ দেওয়া হচ্ছে যে বামফ্রন্ট বা সিপিআইএমের কোনো মিটিংয়ে যাতে না যায়, গেলে রেখার কাজ দেবে না, তারপর ভাতার টাকা ঢুকাবে না, এরকমভাবে নানা হুমকি। যারা ঘর পেয়েছে তাদেরকে ঘরের কিস্তির টাকা দেবে না, যারা চা শ্রমিক আছে তাদের চা শ্রমিকের কাজে নেওয়া যাবে না, যে অটো শ্রমিক আছে তার অটোটা চালাতে পারবে না, সেরকম গোলা পরিস্থিতি করে রেখেছে। এমনকি আমি বিধায়ক হওয়ার পর থেকে এবং বিধায়ক হওয়ার আগে থেকেই অনেকে মানুষ অসুস্থ থাকে, জিবি হাসপাতাল বা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকে, তারপর আপনার বিভিন্ন লোক, বৃদ্ধ লোক বা মারা যায়, বা অনেক লোক মারা গেলে আমরা ওই পরিবারগুলোতে যাই। সেরকমভাবে আমি গান্ধীগ্রাম নবগ্রাম একটা জায়গাতে একজনের বাড়িতে গিয়েছিলাম, মারা গেছে, ওনার বয়স সম্ভবত 40 থেকে 45 হবে, অল্প বয়সে মারা গেছে, ওনার স্ত্রীও বয়স কম। ওনার পরিবারে সমবেদনা জানার জন্য গিয়েছি, পরিবারের খোঁজখবর নিতে গিয়েছি, কিন্তু দেখা গেল যে কিছু শৃঙ্খল যুবক বিজেপির, তারা এসে আমাকে ধমকি দিচ্ছে যে কেন আসা যাবে না, বিধায়ক আসা যাবে না, কে আনলো বিধায়ককে, তাকে হুমকি দেওয়া হচ্ছে। এবং যে মহিলার বাড়িতে গিয়ে আমাকে হুমকি দিচ্ছে, ওই মহিলাকে বলছে তুমি আর পাইবানি সুযোগ সুবিধা, এমএলএ আনছো, এরকম ভাষায় গালিগালাজ করতেছে। তো সেরকম পরিস্থিতি আমি একটা ফেস করে নিয়েছি, তাই না? স্যার, আমরা যদি বলি যে বিভিন্ন নির্বাচন হোক না কেন, রাজ্যের বুকে আমরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে দেখছি, পুর পরিষদের নির্বাচন, সেই নির্বাচনগুলোর সময় বিরোধী দলের, বিশেষভাবে রাজ্যে একটা সময় মুখ্য বিরোধী দল হিসাবে ছিল সিপিআইএম, তো এখন বর্তমানে অন্য দল রয়েছে, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই আপনাদের একটা অভিযোগ ছিল, যে বিষয়টা আপনিও বলেছিলেন, যে বিভিন্ন নির্বাচনে সেখানে রেগিং হচ্ছে, ভোট রেগিং হচ্ছে, বা বিভিন্ন জায়গায় ভোট দিতে দেওয়া হচ্ছে না, জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। কি মনে করছেন আগামী দিনে যে বড় নির্বাচনগুলো এগিয়ে আসছে, সেখানেও রাজ্যে এ ধরনের কিছু হতে পারে বলে কি মনে করছেন? তাদেরকে তো বিশ্বাস করা যায় না। আমরা বিগত দিনের যা দেখেছি রাজ্যে, তারা আপনিও গিয়েছিলেন, দেখেছি আমি, ধনপুর এবং বক্সনগর যে বিধানসভা উপনির্বাচন গেল, যে বিধানসভা কেন্দ্র
6 মাস আগে ভালো লিড নিয়ে জিতলো, সেই বিধানসভা কেন্দ্রে 30,000 ভোট নিয়ে লিড নিয়ে জিতে গেছে। কিভাবে এটা সম্ভব? মানুষ দেখেছে, মানুষ জানে। দেখুন, সবগুলো ক্যামেরাতে উঠবে না, ঠিক আছে, সবাই বলবে না, কিন্তু বাস্তব জিনিসটা কিন্তু আমরা আন্দাজ করতে পারি। আজকের টেম্পারেচারটা শীত বেশি না গরম বেশি, আমার শরীরে টেম্পারেচার মিটার লাগবে না, আমি বলতে পারবো যে আমার শরীরে গরম লাগছে না শীত লাগছে। রাজ্যের অবস্থা কিন্তু সেই রকম অবস্থা দাঁড়িয়েছে। মানুষ টের পাচ্ছে রাজ্যের হাওয়াটা কীরকম চলছে। মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ অবশ্যই ভোট দিতে পারবে, তবে গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য যারা চেষ্টা করবে, কিন্তু তাদের জন্য আমরাও প্রস্তুত আছি মাঠে, যাতে মানুষ ভোট দিতে পারে। একেবারেই আমরা আলোচনার প্রায় শেষ মুহূর্তের দিকে চলে এসেছি। আমরা জানতে চাইবো স্যার, 3 বামুটিয়া বিধানসভা কেন্দ্রে যারা ভোটাররা রয়েছেন বা আপনাদের সেই এলাকার যারা এলাকাবাসীরা রয়েছেন, তারা আপনি বিধায়ক রয়েছেন, আপনার সাথে কতটুকু খুশি হয়েছে? দেখুন, মানুষের প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি, এলাকায় যাচ্ছি। গতবার যিনি বিধায়ক ছিলেন, বিজেপি দলের ছিলেন, তো এলাকাতে যখন আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, তখন এলাকা যেই সব পাড়াতে যেতাম, তখন মানুষ বলছে একটা কথাই নোটিশ করতো আমাকে, যে ঠিক আছে ভোট দিমু, আপনার এলাকা দেখতে পামুনি, মানুষ এরকমভাবে বলতো। তো আগের এমএলএ তো দেখছি না কোনো সময়, তো এখন আপনারও নিয়ে ভোট দিয়ে এমএলএ বানাইলে আপনারা নিয়ে এলাকা না পাই, কিন্তু ওই সব কথাগুলো আমার কানে এখনও বাজছে। যেসব পাড়াতে বিশেষ করে ওই সাউন্ডগুলো বেশি হয়েছে, ওই সব পাড়াতে আমি বেশি গিয়েছি। এমনও পাড়াতে আমি এখন পর্যন্ত 5-6 বার গিয়েছি। অনেক পাড়াতে এখনও হয়তো বা যাওয়া হয়নি, পরিস্থিতি পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি অনেক জায়গাতে। ওই পাড়াতে গেলে হয়তো বা আক্রমণ হয়ে যাবে, সেরকম একটা পরিস্থিতি আছে, বা তাদের রুজি রোজগারে বাধা আসবে। কিন্তু মানুষ যে এলাকাতে যাওয়া যাচ্ছে, বা মানুষ অনেক খুশি, অনেক দাবিও জানাচ্ছে, অনেক সমস্যার কথা বলছে, খুব আপন মনে। বাজারে বন্দরে যাচ্ছি তো, খুব আপন মনে মানুষ, খুব আলপত বা আনন্দিত কথা বলে, সেরকম। একেবারে আলোচনার যেহেতু শেষ মুহূর্তে রয়েছি, স্যার আপনার থেকে আপনি গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন, আমরা শুনে নেব। দেখুন, রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা বলতে, মানুষ দেখুন, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার দায়িত্ব যেমন সরকারের, নিজেরও। তো গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য নিজের শরীরকে যেরকমভাবে আমরা সুস্থ রাখি, যদি অসুস্থ হয় আমরা মেডিসিন খাই, সেরকমভাবে আমাদের গণতন্ত্র, যে রাজ্যের যে গণতন্ত্র, দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যদি আঘাত যদি আপনারা মনে করেন, নিজের অধিকারের মধ্যে যদি কেউ হাত দেয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, এবং নিজের অধিকার নিজে প্রয়োগ করবার ক্ষেত্রে আপনারা যথাযথ ভূমিকা নেবেন, এবং আগামী যে নির্বাচনগুলো আসবে, সেই নির্বাচনে নিজের ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেই ভূমিকা নেবেন। এবং সবাইকে আবারও ক্রিসমাস ডের শুভেচ্ছা এবং নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার নমস্কার। আমরা অবশ্যই আলোচনার শেষ মুহূর্তে ছিলাম, এবং আজকের আলোচনায় আমরা রাজ্যের রাজনীতি, তাছাড়াও যদি দেশীয় রাজনীতির বর্তমান যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, কেননা সামনেই রয়েছে একটি সবচাইতে বড় নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন। তাকে নিয়ে যেরূপ আমি বলেছিলাম, প্রত্যেকটি দলই প্রস্তুতি নিয়েছে। এবারে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যারা বিধায়ক মশাইরা রয়েছেন, তারা সেখানে কিভাবে দেখছেন, সেই এলাকায় তাদের কতটুকু প্রস্তুতি রয়েছে, তারা কিভাবে কাজ করেছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। সেই অনুসারে আজকে আমাদের সাথে ছিলেন 3 বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট দল থেকে যিনি জয়ী বিধায়ক রয়েছেন, নয়ন সরকার স্যার। আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেকটাই ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আমাদের এই বিশেষ আলোচনা আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।